হ্যালো গাইস, দিস ইজ ইস্তেহাক। তো আজকে আমি বেসিক্যালি বুয়েট পিলি যে ম্যাথ পেপার ফাইনাল পরীক্ষা হইলো সেটার কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। তো বেসিক্যালি প্রশ্নগুলো আমি সমাধান করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কীভাবে টাইম সেভিং মেথডে আমরা এগুলো সমাধান করতে পারি, এক সাধারণ সমাধানের প্রসেস থেকে কীভাবে আমরা একটা ভিন্নভাবে একটু চিন্তা করে সমাধান করতে পারি সেগুলো দেখানোর চেষ্টা করবো আমি, যেন আমরা 60 মিনিটে যেন 100টা এমসিকিউ দেখাইতে পারি সে ধরনের প্রসেস দেখানোর চেষ্টা করব। তাছাড়া আমার এই সিরিজের যে আগের ভিডিওগুলো আছে ম্যাথ এমসিকিউ সলভিং, সেগুলোর মতো এইটাও হবে। যারা রেগুলার দেখেন আমার ভিডিওগুলো তারা বুঝতে পারবেন আমি কীভাবে এগুলো দেখাই। তো এখানে আমি বেশ কিছু মেথড দেখাবো। তারপর আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আমার যেগুলো প্রশ্ন আমি মুখস্থ রাখি এমসিকিউর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে যেগুলো আমার মনে হয়েছে যেগুলো মুখস্থ করা দরকার, সেগুলো আমার এই প্রশ্ন সমাধান করাকালীন যেগুলো যতগুলো মনে আসবে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব, যেগুলো আমি মুখস্থ রাখি। তো বেশি কথা না বলে শুরু করি। তো প্রথমকার প্রশ্নটা আমাদের লিমিট থেকে। তো এই প্রশ্নটা খুব সহজ। এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, মনে করেন লিমিট এক্স টেন্স টু x to the power m minus a to the power m by x to the power n minus a to the power n, তাহলে এটার উত্তর হয় আপনার m by n a m minus n। তো আমাদের দেখেন এই প্রশ্নটাতে m এর মান দেওয়া আছে 7/3 আর n এর মান দেওয়া আছে 1/3। তাহলে আমাদের উত্তর কত হবে? 7/3 ইন্টু 1/3 করলে আমরা এটাকে পাবো 3/1 a 7/3 মাইনাস 1/3। তাহলে আমরা এটা পাচ্ছি 7a²। দেখেন আমরা কত সহজেই আমরা এটা কিন্তু বের করে ফেলতে পারলাম। তো এটা হলো আমাদের বি উত্তর। কি সূত্র? m/n a m মাইনাস n। তো আমাদের এই প্রশ্নটা খুব সহজ ছিল, আমরা এটা মনে রাখবো এই ধরনের প্রশ্নের জন্য। তো এরপরের প্রশ্নটা আমরা কীভাবে করতে পারি? এখানে বলছে নিচের কোনটি সাইন এক্স কস এক্স এর অনির্দিষ্ট যৌগজ নয়। এখানে কিন্তু নয় কথাটা বলা হয়েছে। তো এখানে আমাদের 4টা অপশন আছে, তার মধ্যে 3টাই কিন্তু হয় আর একটা কিন্তু নয়। তো আমাদের এখানে নয় কোনটা ওইটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো আমরা অপশনগুলো যদি একটু খেয়াল করি, দেখেন এইখানে কিন্তু এ নাম্বার অপশনটা আর সি নাম্বার অপশনটার মানগুলো একই, শুধু এতে প্লাস আছে সিতে মাইনাস আছে। তাহলে আমাদের কিন্তু এ আর সি এই দুইটার মধ্যে একটা হবে, যেহেতু দুইটাতে একই। আর এখানে বি ডি দেখেন এগুলা কিন্তু ভিন্ন, চিহ্ন ভিন্ন মানও ভিন্ন, কিন্তু এ আর সিতে কিন্তু মান একই চিহ্ন ভিন্ন। তাহলে আমাদের এ হবে না সি হবে? তো কোনটা হবে? আমরা কি করি, আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত। তো আমাদের এটার যোগজীকরণ করে যেটা দেওয়া আছে ওইটাকে আমরা অন্তরীকরণ করলে কিন্তু এটা পাবো। তো আমরা অপশন থেকে চেক করার চেষ্টা করি, আমরা 1 নাম্বারটাকে ডিফারেন্সিয়েশন করি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো? 1/4 cos x cosকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই? আমরা পাই মাইনাস সাইন। তো মাইনাস সাইন 2x আর এখানে আমাদের 2xকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2। তাহলে এটা আমাদের এসেছে হাফ মাইনাস হাফ সাইন 2x। তো আমাদের এখানে যদি সাইন 2x এর সূত্র আমরা কি জানি? মাইনাস হাফ ইন্টু 2 সাইন এক্স কস এক্স। তো এখানে 2 কাটা, তাহলে আসতেছে আমাদের মাইনাস সাইন এক্স কস এক্স। তো কিন্তু আমাদের প্রশ্নে কি আছে? সাইন এক্স কস এক্স। তো এখানে একটা এক্সট্রা মাইনাস চলে এসছে, তাহলে আমাদের এই নাম্বারটা কিন্তু ভুল। আমরা এখন যে সিটাকে আমাদের তাহলে আর করা লাগতেছে না, কারণ সিটার সামনে একটা মাইনাস আছে, তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা এটাই পাবো। তো আমরা এটাতে কিন্তু অপশন থেকে প্রশ্নটা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। তো এভাবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাদের বেসিক্যালি দেখলেই বুঝতে পারতাম যে আমাদের এ আর সি দুইটার মধ্যে একটা হবে, যেহেতু এই দুটাতে মানগুলো একই, শুধু চিহ্ন বিপরীত। তো আমরা এটার আমাদের যোগজীকরণ করতে বলছে, তাহলে আমাদের উত্তরটাকে অন্তরীকরণ করলে কিন্তু আমরা এটা পাবো। তো যেটা অ্যান্সারকে অন্তরীকরণ করলে আমরা এটা পাবো, ওটা আমাদের পাবো না। এটা পাবো না যেহেতু 9 করছে, ওটা আমাদের কিন্তু এটা উত্তর। তো একে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি না, শুধু মাইনাস একটা অতিরিক্ত চলে আসছে, তাই এ আমাদের উত্তর এখানে, যেহেতু যৌগজ 9 বলছে। তো আমরা এভাবে খেয়াল করব একটু যে অপশনগুলা থেকে আমরা কোনো কিছু আইডিয়া করে নিতে পারি কিনা। তো এভাবে আমাদের খেয়াল করতে হবে প্রশ্ন সমাধান করাকালীন। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা আরও সহজ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করে থাকি। এখানে আমাদের পদ কয়টা আছে সেটা আমরা বের করে ওইটাকে 2 দিয়ে ভাগ করে দিই। তো আমাদের এখানে আমরা পদ সংখ্যা আমরা বের করি কীভাবে? সব শেষ সংখ্যা কত? 90 মাইনাস প্রথম
প্রথম 0 ভাগ 2 প্লাস 1 ভাগ হচ্ছে পার্থক্য, তো পার্থক্য কত 10 ভাগ 10, তাহলে আমাদের এটা আসছে 9 প্লাস 1 ইকুয়াল 10। তো আমাদের উত্তর হয় পদ সংখ্যা ভাগ 2, তাহলে 10 ভাগ 2 ইকুয়াল 5। তো আমাদের এটা উত্তর 5। তো আমাদের এখানে একটা আবশ্যক, এখানে আমাদের সমাধান করলেও আমাদের কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়। তো এখানে যদি শুধু 90টা না থাকতো, এখানে মনে করেন 90টা নাই, তাহলে আমাদের উত্তর কত হইতো? তাহলে আমাদের দেখেন, তাহলে এখানে মনে করেন cos স্কয়ার 80 দিয়ে এটা শেষ, ইকুয়াল কত বের করতে বলছে। তাহলে আমাদের দেখি আমাদের উত্তর কত আসছে। তাহলে 80 মাইনাস 0 ভাগ 10 প্লাস 1, তাহলে আমাদের আসছে 9/2, তাহলে কত আসছে 4.5। তো আমাদের এটা উত্তর অপশন যদি 4.5 থাকতো আবার 5 থাকতো, তাহলে আমরা কত দেখাতাম 4.5, কিন্তু 4.5 কিন্তু উত্তর না, এটার উত্তর 5। কেন 5? কারণ cos স্কয়ার 0 ডিগ্রি নিজেই কিন্তু একটা 1, আর এইদিকে 8টায়, এইদিকে তাহলে পদ থাকতেছে 8টা, তো 8কে 2 দিয়ে ভাগ করলে আমাদের থাকতেছে 4, তাহলে আমাদের 4 প্লাস 1 উত্তর কত 5। আমাদের কিন্তু এই 90টা না থাকলেও উত্তর 5 হইতো, কারণ cos 90 ডিগ্রি মান 0। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আমাদের উনবন্ধীগুলা সব দেওয়া আছে কিনা। 0-র উনবন্ধী কিন্তু এখানে 90, 10-এর উনবন্ধী 80, 20-এর উনবন্ধী 70। তো এখানে কিন্তু 0-এর উনবন্ধী 90 পর্যন্তই বলছে, তাই আমরা এটা দিয়ে করলাম। যদি এখানে 90টা না থাকতো তাও কিন্তু 5-এ উত্তর হইতো, 4.5 উত্তর হইতো না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে উনবন্ধীগুলা পর্যন্ত আছে কিনা। যদি উনবন্ধীগুলা পর্যন্ত না থাকে তাহলে আমাদেরকে উনবন্ধীটা আলাদাভাবে হিসাব করে নিতে হবে। তো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। তো আমরা এই প্রসেসেই করব। এই প্রসেসে করার জন্য শুধু এইটুকু খেয়াল রাখবো যে এর উনবন্ধীগুলা দেওয়া আছে কিনা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদেরকে বলছে এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বের করতে বলছে। তো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আমরা কি জানি? যদি এক্স অক্ষের সাপেক্ষে যদি বের করতে বলে, তাহলে আমরা জানি জাস্ট শুধু এক্সের জায়গায় এক্স থাকে আর ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই আমাদেরকে বসানোর লাগে। জাস্ট ওয়াইটাকে এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াইকে মাইনাস ওয়াই করে দিতে হয়, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে আমাদের এক্সটাকে মাইনাস করে দিতে হয়। তো আমাদের এই বৃত্তে এই সমীকরণে জাস্ট ওয়াইগুলাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই বসে, তাহলে যে সমীকরণটা পাবো ওইটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে সমীকরণ। তো এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এটাকে যদি ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারে আসবে প্লাস 2gx, আবার মাইনাস ওয়াই বসাইলে আসবে মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তো বি নাম্বারটাতে কিন্তু এটা দেওয়া আছে, তো আমাদের এটাতে বি নাম্বারটা উত্তর। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এক্স অক্ষের সাপেক্ষে বললে আমরা জাস্ট মাইনাস ওয়াইকে মাইনাস ওয়াই দ্বারা পরিবর্তন করে দিব, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে মাইনাস এক্স দ্বারা পরিবর্তন করে দিব। তো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল এই পরীক্ষায়, যে একটা বিন্দু দেওয়া ছিল, ওটাতে ওয়াই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছিল। তো আমরা জাস্ট ওই বিন্দুটার এক্সকে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপিত করে দিব, তাহলে আমরা কিন্তু পাই। তো আমি তাই বলে দিলাম একটু, এটা আমাদের অনেকেরই জানা, খুব সহজ প্রশ্ন ছিল। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্ন বলছে একটা বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছি। তো আমরা x1 y1 বিন্দু থেকে একটা বৃত্ত যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য কীভাবে বের করি? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি, এর মান আমাদের যেটা আসে ওটাই আমাদের কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য। কিন্তু আমরা প্রতি স্পর্শকের একটা বিন্দু থেকে x1 y1 বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু আমরা এভাবে এই সূত্র দিয়ে বের করি। তো আমরা ওইভাবে করতে পারি। ওইভাবে করার জন্য আমাদেরকে কিন্তু এই বৃত্তটাকে আগে ভাঙে লিখতে হবে এই আকারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 আকারে নিয়ে আসতে হবে। তো আমরা এভাবে নিয়ে আসে x1 y1 এর মান বসাই দিয়ে কিন্তু আমরা এটা স্পর্শকের দৈর্ঘ্যটা এভাবে কিন্তু আমরা বের করে দিতে পারি। কিন্তু ওটাতে একটু এটাকে ভাঙাতে হবে, একটু লেন্দি প্রসেস। আমরা যদি চিত্রের সাহায্যে করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো, এই আকারে যেহেতু দেওয়া আছে সেজন্য। কিভাবে আমরা করব? তো আমাদের এখানে কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু আমাদের -7 আর -8, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু আমাদের 5। তাহলে আমাদের এই বিন্দুটা যদি এখানে হয় 5, 13, তো আমরা দেখি আমাদের স্পর্শকের দৈর্ঘ্য এইটা। তো আমাদের স্পর্শকের আমাদের এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আমরা কি জানি যে স্পর্শক আর কেন্দ্রের
যে আমরা স্পর্শকের উপর লম্ব কিন্তু কেন্দ্রগামী, তো এটা যদি আমাদের লম্ব হয় আর এটা যদি আমাদের ভূমি হয়, এটা তাহলে আমাদের অতিভুজ। তো বেসিক্যালি আমাদের এখানে এটা কিন্তু আমাদের অতিভুজ, কারণ এটা আমাদের ভূমি, এটা আমাদের এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। স্পর্শক এর উপর লম্ব কেন্দ্রগামী, তো এখানে স্পর্শকের উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে এটা কেন্দ্রগামী হয়। তো আমাদের বেসিক্যালি অতিভুজটা আমরা এখানে বের করতে পারবো, কারণ আমাদের এই বিন্দু আর এই বিন্দু জানা, আমাদের লম্বও জানা, 5 আমাদের ভূমি বের করা লাগবে, ভূমিটাই আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। তো আমরা এইভাবে করতে পারি। আর আমাদের যদি এটা মাথায় না আসে ওই মধ্যে, তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি। এইভাবে করার জন্য জাস্ট আমাদেরকে এই সমীকরণটাকে আগে ভাঙে লিখতে হবে। তো এটা একটু বড় প্রসেস, তো আমরা এইভাবে কিন্তু খুব সহজে করতে পারি। আমরা যদি এটার দৈর্ঘ্য বের করতে চাই, এটা -8 হবে, তো আমরা এটার দৈর্ঘ্য পাবো, এটার দৈর্ঘ্য আমরা পাবো √265, আর আমরা এটার দৈর্ঘ্য জানি 5। তো আমরা কি জানি, আমরা এখানে অতিভুজ আমাদের বেসিক্যালি অতিভুজ দেওয়া আছে, তো অতিভুজ স্কোয়ার করলে আমরা 265 মাইনাস লম্ব স্কোয়ার 25, 5 স্কোয়ার করলে, আর আমাদের এ বি মনে করেন এটা আমাদেরকে বের করতে হবে। তো এ বি স্কোয়ার, তো এ বি স্কোয়ার ইকুয়াল আমাদের আসতেছে 240। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এ বি ইকুয়াল পাবো √240। তো আমরা এটা পাচ্ছি 4√60, 2√60, কারণ আমাদের 4 4 4 6 24, 4 7 240, তাহলে আমরা এটা পাচ্ছি সি। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজে করতে পারি। আমাদেরকে জাস্ট এটার দৈর্ঘ্য বের করে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি। আর এইভাবে করলে আমাদের এইভাবেও করতে পারি। এভাবে করার জন্য আমাদেরকে জাস্ট এটাকে ভাঙায় লিখতে হবে, তারপরে এই বিন্দুটা বসাই দিয়ে এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্যগুলো বের করতে হবে। তো আমরা এইভাবেও করতে পারি। তো নেক্সট প্রশ্নটা আমরা কীভাবে করি? নেক্সট প্রশ্নটা আমরা এখানে বেসিক্যালি 10, এখানে আমরা ডিএক্স, এখানে আমরা একটা 1 যোগ করি, সাথে একটা 1 বিয়োগ করে দিই, তাহলে আমরা এখানে পাই একটা 1 যোগ একটা 1 বিয়োগ করে দিলে এখানে পাবো 2x মাইনাস এক্স স্কোয়ার। দেন আমরা এখানে 10 ডিএক্স √1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লিখে সাইন ইনভার্স এক্স মাইনাস 1, এরপর আমরা লিমিট বসাই 10, দেন আমরা এটা উত্তর পাই π/2। তো এটা আমার বেসিক্যালি মেন উদ্দেশ্য নয় এই প্রশ্নটা নেওয়ার, এটা আমরা সবাই পারি, এটা উত্তর π/2। তো এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, এটা কিন্তু আমার মুখস্থ ছিল, পরীক্ষায় আমি এটা মুখস্থ দেখাই দিয়েছিলাম π/2। তো এই ধরনের কি কি প্রশ্ন আমি মুখস্থ রাখছি ইন্টিগ্রেশন থেকে, তো সেটা আমি এখানে একটু দেখাই। এই মুহূর্তে আমার যেগুলো মনে আসবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত এটা একটা প্রশ্ন, এটা মনে করেন 1 নাম্বার। তারপরে এই ধরনের আরেকটা আছে, এই একই দেখতে, কিছুটা একই দেখতে, উত্তরটাও একই। তো ওইটা একসাথে এখানে আমাদের আপার লিমিট হয় 1 আর লোয়ার লিমিট হয় হাফ, আর এটা আমাদের প্রশ্নে থাকে ডিএক্স √x মাইনাস এক্স স্কোয়ার। তো এটার উত্তর কিন্তু আসে আমাদের π/2। তো এটা আমার 2 নাম্বার, এটা আমার মুখস্থ ছিল, এটা আমার মুখস্থ। তো 3 নাম্বার এই মুহূর্তে আরেকটা যেটা প্রশ্ন মনে আসতেছে, একইভাবে করতে হয়, এটাও কিন্তু আমাদেরকে এইভাবেই করতে হয়, এই প্রসেসেই। তো আমার এই একই ধরনের প্রসেসের এই মধ্যে একটা প্রশ্ন মনে আসলো, সেটা হচ্ছে এটার লিমিট থাকে 2a0 dx √2ax মাইনাস এক্স স্কোয়ার। তো এগুলো একইভাবে করতে হয়, এইটা যেভাবে আমি করলাম এভাবেই করতে হয়। তো এটার উত্তর আবার আসে 2π, না শুধু পাই। তো আরেকটা এইভাবেই করা লাগে, এখানে 2a আসে না, এখানে আমাদের জাস্ট লিমিটটা a চলে আসে, a থেকে 0। তো এটা আসে dx √, এখানেও কিন্তু 2 এর জায়গায় জাস্ট এখানে যদি 2 এরা a দ্বারা পরিবর্তিত হয়েছে, এখানেও ax মাইনাস এক্স স্কোয়ার প্রশ্নটাতে থাকে। তো এটার উত্তর কিন্তু আমাদের আসে পাই। তো আমার এটা কিন্তু এইগুলা কিন্তু আমার মুখস্থ, আমি কিন্তু মুখস্থ লিখতেছি এই মুহূর্তে, আমার যেগুলা মনে আসতেছে এগুলাই। তো এই পরীক্ষার একটা প্রশ্ন এসেছিল যেটা ঢাকা ভার্সিটিতে বারবার আসে, সেটা হচ্ছে এই ধরনের e⁻x 1 প্লাস ax, আর এখানে cos স্কোয়ার x ইকুয়াল, এটার উত্তর কিন্তু আমাদের আসে dx, এখানে এটার উত্তর কিন্তু আমাদের আসে tan x প্লাস c। তো এটা কিন্তু আমাদের আমার কিন্তু মুখস্থ। তো এটা কিন্তু এই পরীক্ষাও এসেছিল, তো এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে, প্রায় 5 বারের মতো আসছে এই প্রশ্নটা। তো এটা আমাদের কি করতে হয়, কে জেড ধরে জাস্ট আমাদের কে জেড দ্বারা প্রতিস্থাপিত করে দিলেই আমরা এটা পাই। তো এই প্রশ্নটা আমরা এটা আমরা মুখস্থ রাখতে পারি। তো আরও এই মুহূর্তে আমার একটা মনে এসছে, সেটা হচ্ছে 6 নাম্বার, এটা আমি লিখি। তো এটা আমাদের থাকে এইভাবে, এটার 2 tan x
এটার উত্তর হচ্ছে 2√10x। তো এখানে আমাদের আছে √10x sin x cos x dx। তো এটার উত্তর আমাদের আসে √2√10x প্লাস সি। এর উত্তর হচ্ছে 2। আপনারা এগুলা সবার পরিচিত এই প্রশ্নগুলা, আপনারা বারবার দেখছেন, এগুলা প্রশ্ন ব্যাংকে প্রায় বারবার আছে এই প্রশ্নগুলাই। তো আমরা আপনাদের পরিচিত এই প্রশ্নগুলো সব। তো এটা 2√10x প্লাস সি। তো আমার এই মুহূর্তে আরেকটা প্রশ্ন যেটা মনে আসছে, যেটা না দেখাইতে হবে, না দেখার মতো নয়, একদম মাস্ট ইম্পর্টেন্ট। π/4 0 থাকে, আর উপরে থাকে আমাদের sin 2x sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। তো এটা উত্তর আমাদের আসে π/4। তো এই মুহূর্তে আমি এগুলাই দেখাইলাম, আরও আমার বেশ কয়েকটা মনে আসছে। তো এখানে যেহেতু জায়গা শেষ, তো আমি আর না দেখাই, আর অন্য কোনো দিন দেখাবো। তো আপনাদের যেগুলা এগুলা আমার কাছে মনে হয়েছে যে এগুলা মুখস্থ করা প্রয়োজন, তাই আমি এগুলা মুখস্থ করছি। আপনারা যে যদি মনে হয় যে আপনাদের যদি রেগুলার মনে হবে, সেগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন। পুরাটা নিজের উপর নির্ভর করে। আপনার কাছে যেটা মনে হয় যে আমার এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি মুখস্থ করব, ওটা পুরাই মন মানসিকতার উপর। আপনার মন মানসিকতা যদি থাকে সেরকম, তো আপনি খুব সহজেই এগুলা আয়ত্তে রাখতে পারবেন। তো এগুলা প্রশ্ন আমরা শুধু এগুলা মুখস্থ করবো তা কিন্তু না, আমাদের কিন্তু নিয়মও জানা লাগবে, কারণ লিখিত তো আসতে পারে। তো আমার কিন্তু এগুলার প্রত্যেকটার নিয়ম জানা। যেরকম এটাতে আমার e⁻x কে জেড ধরা লাগে, এখানে আমরা জাস্ট ভাঙাইলে এটাকে যদি আমরা 10x কে ভাঙাই লিখি, তাহলে আমরা হিসাব করে এটা পাবো। এটাতে আমাদের জাস্ট ভাগ করে দেওয়া লাগে cos টু দি পাওয়ার 4x দিয়ে। তো আমার এগুলা কিন্তু সব নিয়ম জানা আছে, আমি তারপর মুখস্থ রাখছি কেন, এমসিকিউতে যেন আমার বেশি সময় না লাগে, খুব সহজে কিন্তু আমি যেন উত্তরগুলো করতে পারি, কারণ আমাদের এই 60 মিনিটে আমাদের 100টা এমসিকিউ দাগানো লাগে। তো আপনাদের যেগুলো এরকম মনে হবে যেগুলো আমার মুখস্থ করা প্রয়োজন, তো সেগুলো আমার মুখস্থ করার প্রয়োজন। তো আমি একটা প্রশ্ন এখানে দেখাই ডিফারেন্সিয়েশন থেকে, ওটা কি y=x² ln x থাকে, আমাদের y3 কত বের করতে বলে, এটার উত্তর কিন্তু 2/x হয়। তো আমার অনেক মনে আছে, আমি এখানে দেখাইলে 1-1.5-2 পাতা মুখস্থ এমসিকিউ লিখে দিতে পারবো। তো আপনারা ট্রাই করবেন, নোট করবেন একটা, যে আমি এগুলা মুখস্থ রাখবো, বা যখন একটা প্রশ্ন ব্যাংক সমাধান করবেন দাগায় রাখবেন যে এই প্রশ্নটা আমার মুখস্থ করা প্রয়োজন। তাহলে আপনি ওই সময় তো মুখস্থ করলেন, আবার পরে একবার রিভিশন দেওয়ার সময় মুখস্থ রাখতে পারেন। তো আমি নেক্সট প্রশ্ন চলে যাই। তো নেক্সট প্রশ্নে বলা হয়েছে mod(x + mod(y) = 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা একটা শর্টকাট আছে, এটাকে mod(x + mod(y) = যদি a হয়, তাহলে এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হয় আমাদের 2a²। তো আমাদের এখানে দেখেন, এখানে এর মান কিন্তু 1 আছে, তাহলে এটা উত্তর আমাদের হবে 2 × 1² = 2। তো আমাদের বইয়ে আরেকটা বিখ্যাত প্রশ্ন আছে mod(x + mod(y) = 4। তো এটার উত্তর হবে 2 × 4²। তো 16 × 2 32। তো আমরা এভাবে যদি আমরা এটা মনে রাখি যে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 2a², তাহলে কিন্তু আমরা খুব সহজে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারি। তো এটা বেসিক্যালি এই ধরনের একটা চিত্র আসে, যেটা একটা বর্গ হয়। তো আমরা এটা সবাই জানি, তো আমরা এটা অবশ্যই মনে রাখবো যে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 2a²। তারপর নেক্সট প্রশ্নে বলছে যে -π থেকে π পর্যন্ত লিমিট x³ sin³ x cot x dx = কত। তো আমাদের যখনই একটা ফাংশনের লিমিট এ থেকে -a, মানে মাইনাস আর প্লাস একই লিমিটে থাকবে, তখন আমাদের যে এই ফাংশনটা থাকবে, এই ফাংশনটা যত বড়ই হোক, আমরা প্রথমে কি চেক করব, আমাদের চেক করব যে এই ফাংশনটা ইভেন না অড, মানে জোড় ফাংশন না বিজোড় ফাংশন। যদি জোড় ফাংশন হয় তাহলে তো এটার উত্তর হয়, আমরা এখানে জানি যে 0 থেকে a পর্যন্ত লিখে এটা এখানে আমরা একটা 2 নিয়ে আসে, এটা আমাদের ইন্ডিকেট করে মান একটা পাই আমরা। আর যদি ফাংশনটা বিজোড় হয় তাহলে কিন্তু এই মানটা আমাদের হিসাব করা লাগে না, সরাসরি এটার উত্তর হয় 0। তো তাই আমাদের সবার প্রথমে এই ধরনের লিমিট আকারে যখন একটা ফাংশন দেওয়া থাকবে, তখন আমাদের মূল কাজ হবে যে ফাংশনটা জোড় ফাংশন না বিজোড় ফাংশন সেটা নির্ণয় করা। তো আমাদের বেসিক্যালি এই ধরনের যখন বড় বড় ইন্টিগ্রেশন এমসিকিউতে থাকে, তখন বেশিরভাগ সময় কিন্তু আমাদের এটা বিজোড় ফাংশনে দেওয়া থাকে, কারণ এমসিকিউতে খুব কম সময় থাকে, এই সময়ের মধ্যে জোড় ফাংশন হলে আবার ইন্টিগ্রেট করে উত্তর করা লাগে। তো এখানে বেসিক্যালি এটা জানার জন্য এই প্রশ্নটা দেওয়া থাকে যে আমরা বেসিকটা জানি কিনা যে জোড় ফাংশন বিজোড় ফাংশন দিয়ে খুব সহজে আমরা এটা করতে পারি। তো এখানে আমাদের দেখেন এই ফাংশনটা কিন্তু বিজোড় ফাংশন দেওয়া আছে, এটা উত্তর কিন্তু 0। তো আমি এটা কিন্তু লিমিটটা দেখেই কিন্তু আমি দেখা দিয়েছিলাম 0, আমি কিন্তু প্রশ্নটা দেখিও নাই যে জোড় ফাংশন না বিজোড় ফাংশন, কারণ আমার ওই মুহূর্তে মনে এসেছে যে এটা
এই প্রশ্নটা যেহেতু অনেক কিউব টিউব দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে এটা বিজোড় ফাংশনে দেওয়া আছে, যেহেতু এটা এমসিকিউতে আসছে, আবার 60 মিনিটে 100টা এমসিকিউ এই ধরনের পরীক্ষায়। তাই আপনারা চেক করতে পারেন, যখন এফ অফ এক্স কে আমরা মাইনাস এফ অফ এক্স এর জায়গায় যখন এফ অফ মাইনাস এক্স বসাই দিই, তখন যদি আমাদের এফ অফ এক্সকে যদি আমরা মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপিত করে দিই, তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি মাইনাস এফ অফ এক্স আসে, তাহলে এটা বিজোড় ফাংশন, তাহলে ওয়াট। আর এফ অফ মাইনাস এক্স যদি এক্স ইকুয়াল যদি এফ অফ এক্সে আসে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল যদি মাইনাস এফ অফ এক্স হয় তাহলে ওয়াট ফাংশন, আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল যদি এফ অফ এক্স হয় তাহলে হচ্ছে ইভেন ফাংশন। যেমন কস এক্স একটা ইভেন ফাংশন, কস এক্স একটা ইভেন ফাংশন, কারণ কস মাইনাস এক্স ইকুয়াল কিন্তু কস এক্সই। তো আর ওয়াট ফাংশন হচ্ছে মাইনাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স। তো আমরা এখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিই, তাহলে কিন্তু আমাদের মাইনাস এফ অফ এক্স চলে আসবে। তো এটা একটা ওয়াট ফাংশন, এটা উত্তর কিন্তু 0। তো আমরা নেক্সট প্রশ্নটা, তো এই ধরনের যখন একটা প্রশ্ন থাকবে সাইন এক্স বাই নিচে সাইন এক্স প্লাস কস এক্স, তো বেসিক্যালি এটার একটা শর্টকাট আছে, এ থেকে বি পর্যন্ত যদি লিমিট হয়, এটা যদি এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স আকারের একটা ফাংশন হয়, তাহলে আমাদের এটা উত্তর হয় বি মাইনাস এ বাই 2। তো আমাদের এটা যখন নির্দিষ্ট যোগজীকরণে এটা একটা সূত্র শর্টকাট। তো এ বাই বি আমরা এটা প্রমাণ করতে পারি, প্রমাণটা এখানে না দেখাই। তো আমরা এই ফাংশনটা কিন্তু একই ধরনের, আমরা যদি সাইন এক্স কে এফ অফ এক্স ধরি, এটার জন্য সাইন এক্স কে এফ অফ এক্স ধরি, তাহলে আমরা এটাকে কত লিখতে পারবো, 0 পাই বাই 2 এফ অফ এক্স প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস এক্স। কারণ পাই বাই এফ অফ এক্স আমরা সাইন এক্সকে ধরছি, তো সাইন পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল কস এক্স, তো এখানে আমাদের কস এক্স দেওয়া আছে, তো আমাদের এটা উত্তর কত হবে, বি বাই এ, বি মাইনাস এ, তো বি আমাদের কত পাই বাই 2 মাইনাস এ কত 0 বাই 2, তাহলে কত এফ অফ বাই 4, পাই বাই 4 উত্তর, তো ডি উত্তর এটা। তো আমরা এই শর্টকাটটা যদি আমাদের জানা থাকে যে এই ধরনের একটা ফাংশনের উত্তর হয় বি মাইনাস এ বাই 2, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা উত্তর বের করতে পারি। তো এই ধরনের আমাদের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট, এটাতে প্রায় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, তো আমরা এটা অবশ্যই মনে রাখবো। তো নেক্সট প্রশ্নটা আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই 10 সেকেন্ডে করে ফেলতে পারবো। তো তাও আমার নেওয়ার একটা উদ্দেশ্য আছে কি, এটা একটা শর্টকাট আছে, তো ওই শর্টকাট আর যদি ঢাকা ভার্সিটিতে আসে তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটর থাকবে না, তখন কিন্তু আমরা ওই শর্টকাটটা ব্যবহার করতে পারি। শর্টকাটটাকে একটা প্রশ্ন যদি কস আলফা, আমি আগে দেখাইছি এটা, কস আলফা কস 60 মাইনাস আলফা কস 60 প্লাস আলফা হয়, তাহলে এটার উত্তর হয় 1/4 কস 3 আলফা। তো আমরা 3টা পদ থাকে এখানে, তো সাইনের ক্ষেত্রেও একই সাইন আলফা সাইন 60 মাইনাস আলফা সাইন 60 প্লাস আলফা ইকুয়াল হয় 1/4 সাইন 3 আলফা। আবার টেন আলফা একইভাবে টেন 60 মাইনাস আলফা টেন 60 প্লাস আলফা ইকুয়াল হয় টেন 3 আলফা। তো এইখানে এটা আমরা কীভাবে কাজে লাগাবো দেখেন, এখানে যদি আলফা ইকুয়াল আমরা 20 ধরি, তো দেখেন কস আলফার মান 20 ধরছি, তাহলে কস আলফা, তো কস 60 মাইনাস আলফা, এটা কিন্তু 60 মাইনাস আলফা, আলফা ইকুয়াল 20, তাহলে 60 মাইনাস 20 ইকুয়াল 40। আর এখানে দেখেন 60 প্লাস আলফা, তো 20 আর 60 আর 20 কত, 60 আর 20 80। তো এখানে দেখেন এই তিনটা ইকুয়াল কি লিখতে পারবো, 1/4 কস 3 আলফা। তো আলফা ইকুয়াল আমাদের এখানে 20, তাহলে কস 60 ডিগ্রি, আর এখানে আমাদের একটা কস 60 ডিগ্রি আছে এক্সট্রা, তো এখানে 1/4 আর কস 60 ডিগ্রি মানে হাফ ইন্টু হাফ, তাহলে এটা উত্তর আসছে 1/16। তো আমাদের ডি উত্তর। তো এটা আমরা এই শর্টকাট দিয়ে কিন্তু খুব সহজে করতে পারি। তো আমরা এই 3টা শর্টকাট অবশ্যই মনে রাখবো। তো টেনেরটা খুব বেশি কাজে লাগে, টেনেরটা বারবার আসতে দেখা যায়, তো টেনের, তো আমরা এটা কিন্তু ডি উত্তর। তো আমরা এগুলা মনে রাখার চেষ্টা করবো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এই প্রশ্নটা খুব সহজ, এখানে বলছে কোন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স এর সাপেক্ষে, তো এটার বৃহত্তম কোণ কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এটা তো আমাদের বেসিক্যালি সবার মুখস্থ থাকার কথা, এটা হচ্ছে 120 উত্তর। তো আমাদের এটা বইয়ে একটা প্রশ্ন, তো এই প্রশ্নটা আমাদের খুবই বিখ্যাত, বারবার আসতে দেখা যায়। তো এছাড়াও মুখস্থ না থাকলে আমরা কিভাবে করতে পারি, আমরা এক্স ইকুয়াল যদি আমরা 1 ধরি, যে এক্স মান 1, তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3, এটার দৈর্ঘ্য কত পাচ্ছি
এটার দৈর্ঘ্য কিন্তু পাচ্ছি 3, আর এটার দৈর্ঘ্য কত পাচ্ছি, এটার দৈর্ঘ্য কিন্তু আমরা পাচ্ছি। তো বেসিক্যালি 1 বসাইলে হচ্ছে না, কারণ একটা দৈর্ঘ্য 0 পাওয়া যাচ্ছে, তো 0 পাইলে কিন্তু আমাদের হবে না, কিন্তু আবার 0 পাইলে, কারণ 0 কিন্তু একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হতে পারে না। তো আমাদের এক্স এর এমন একটা মান ধরতে হবে যেটা ভ্যালিড মান। তো আমরা এক্স এর মান 2 ধরি, তো 2 বেসিক্যালি ভ্যালিড আসবে। তো আমরা এক্স এর মান যদি 2 বসাই তাহলে এই বাহুটার দৈর্ঘ্য পাবো 4, 6, 7, এখানে পাবো 5, এখানে পাবো 3। তো 3টা বাহুর দৈর্ঘ্য 7, 5, 3 পাচ্ছি। তো এটা একটা ভ্যালিড ত্রিভুজ। তো এই ত্রিভুজের বৃহত্তম কোণ, তো বৃহত্তম বাহুর বিপরীত কোণে বৃহত্তম হয়, তাহলে আমরা cos বৃহত্তম কোণ এ মনে করি। তাহলে বৃহত্তম বাহু কত, 7, 7-এর বিপরীত, তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3। তো cos এ ইকুয়াল আমরা পাবো -1/2। তাহলে আমরা এ ইকুয়াল পাবো 120 ডিগ্রি। তো আমাদের এটা উত্তর হলো 120 ডিগ্রি। বেসিক্যালি এটা আমাদের মুখস্থ থাকার কথা সবারই। তো আমি বেসিক্যালি পরীক্ষার সময় মুখস্থ দেখাইছিলাম। তো আমাদের এখানে 7 উত্তর, এখানে 120 উত্তর। তো আমরা এক্স এর একটা মান বসাইয়ে কিন্তু আমরা এটা হিসাব করতে পারি। না হলে আমরা এক্স দিয়ে যদি ক্যালকুলেশন করি এখানে বসাইতে যাই, তাহলে একটা বিশাল বড় একটা ইকুয়েশন চলে আসবে, যেটা সমাধান করতে আমাদের এই প্রশ্ন করতেই সময় শেষ হয়ে যাবে। তো আমরা এটা কিন্তু এক্স এর একটা মান দিয়ে প্রতিস্থাপন করে দিয়ে এইভাবে করতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন দিয়ে দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এটা আমি একটা টেকনিক আছে এটা সলভ করার। আমরা প্রথমে এখানে একটা ত্রিভুজ বলছে, এটা ত্রিভুজ মনে করি, যে ত্রিভুজের BC আর বলছে CA আর বলছে AB। তো আমাদের এখানে BCর মধ্যবিন্দু বলছে D, আর আমাদের E বলছে এটা, আর এটা আমাদের বলছে F। তো আমাদের বেসিক্যালি AD ইকুয়াল কতটা বের করতে বলছে। তো আমাদের এটা যদি AD হয়, তো আমরা যদি এগুলো এখন যোগ করি, তখন মনে করেন এটা আর এটা যদি আমরা যোগ করি, তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। এই ছোট এটা কিন্তু আমাদের একটা সামান্তরিক। তো সামান্তরিকের যোগ সূত্র, সামান্তরিকের সূত্রের লব্ধি সূত্রে আমাদের কি বলে, যে এর কর্ণ এর মানটা হয় দুই বাহুর, মানে এই যে এদের কর্ণ মান হয় AE প্লাস AF, মানে AE এই দুই বাহুর লব্ধি হয় কর্ণের মান। তো আমাদের AF প্লাস AE ইকুয়াল কর্ণ AD। তো আমাদের AD ইকুয়াল উত্তর আসছে কত, AE প্লাস AF। তো আমাদের দেখেন এই যে এ নাম্বারে AD ইকুয়াল AF প্লাস AE। তো আমরা সামান্তরিক সূত্রের সাথে, ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে সূক্ষ্ম যে কল্পনা করে কিন্তু আমাদের এই উত্তরটা আমরা পাই যাই, এ নাম্বারটা। তো আমাদের AE প্লাস AF প্লাস AE এর মান এই দুইটার লব্ধি হবে AD এর সমান। সামান্তরিক সূত্র আমাদের যা বলে যে দুইটা বাহুর লব্ধি, যদি দুইটা ভেক্টর দুইটাকে যদি আমরা সামান্তরিকের দুইটা বাহু কল্পনা করি, তাহলে এদের লব্ধি হয় কর্ণের সমান। তো আমরা কর্ণ AD ইকুয়াল AE প্লাস AF। তো আমাদের এটা উত্তর কিন্তু A। তো আমরা এটা কিন্তু খুব সহজেই করতে পারি। তো নেক্সট প্রশ্নে আমাদের বলছে এ ব্যাসার্ধের বৃত্তের ভিতরে সর্বোচ্চ কত ক্ষেত্রফলে ত্রিভুজ থাকা সম্ভব। তো আমাদের একটা বৃত্তের একটা ত্রিভুজের পরিবৃত্তে একটা ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল হইতে হইলে ওই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ হইতে হয়, তাহলে কিন্তু আমরা এর ক্ষেত্রফল সর্বোচ্চ পাই। তো এটা একটা প্রমাণ আছে যে কখন সর্বোচ্চ ক্ষেত্রফল পাওয়া যাবে ত্রিভুজটার। তো ওটা আমাদের প্রমাণ আছে, ডিফারেন্সিয়েশন দিয়ে আমাদের এই প্রমাণটা করা লাগে। এটা আমাদের লিখিতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো আমরা এটা অবশ্যই দেখব। আর এখানে আমাদের সাধারণত আমাদের এটা একটা বেসিক প্রশ্ন, যে যদি সমবাহু হয় ত্রিভুজটা তাহলে কিন্তু এর ক্ষেত্রফল সর্বোচ্চ আসে। তো আমাদের একটা অন্তস্থ ত্রিভুজের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় কিন্তু বাহু ইকুয়াল √3 ব্যাসার্ধ, √3R, বাহু ইকুয়াল √3R। তো আমাদের অনেক সময় বাহু দেওয়া থাকে, আর বের করার লাগে, তখন আমরা বাহুটাকে জাস্ট √3 দিয়ে ভাগ করলে আর পাবো। আর যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে, বাহুর মান বের করতে বলবে, তখন ব্যাসার্ধটাকে √3 দিয়ে গুণ করলে আমরা বাহুর মানটা পাবো। তো আমরা এই দুটাকে একে অপরের, আমাদের সাধারণত প্রশ্নে কখনো বাহু দেওয়া থাকে, কখনো ব্যাসার্ধ দেওয়া থাকে। তো আমরা এটা মনে রাখবো যে বাহু ইকুয়াল √3 ইন্টু ব্যাসার্ধ। তো আমাদের এখানে যেমন ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা বাহু পাবো, ব্যাসার্ধ আমাদের এ দেওয়া আছে, তো বাহু আমাদের √3 ইন্টু এ। তো আমাদের এখানে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 A²। তো আমরা এখানে যদি আমরা এ এর মান, যদি বাহুর মান যদি √3 বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি 3√3/4 A²। তো আমাদের এ উত্তর। তো আমরা এই সূত্রটা মনে রাখবো যে বাহু ইকুয়াল √3 ইন্টু এ, আর হচ্ছে ব্যাসার্ধ বাহু।
বাহু ইকুয়াল √3 ইন্টু আর। বাহু দেওয়া থাকলে বাহুকে √3 দ্বারা ভাগ করে আর পাবো, আর দেওয়া থাকলে বাহু আর দেওয়া থাকলে আরকে √3 দিয়ে গুণ করলে বাহু পাবো। তো আমরা এই দুইটা অবশ্য মনে রাখবো। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি। তো এরা বলছি ইউনিট ভেক্টর, মানে এদের মান হচ্ছে 1। এই একক ভেক্টরের মান আমরা জানি কত হয়, 1 হয়। আবার বলছে এদের তিনটার লব্ধি কিন্তু 0। তো সমান সমান তিনটা ভেক্টরের লব্ধি কখন 0 হয়, যখন এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তো এই বেসিক থেকে আমরা এটা করতে পারি। তো এখানে এ বি এর হচ্ছে ডট গুণফল, বি সি এর ডট গুণফল, সি এর ডট গুণফল বের করতে বলছে। তো আমরা ডট গুণফল ইকুয়াল বেসিক্যালি জানি কি, আমরা জানি ডট গুণফল ইকুয়াল কস থিটা, এ বি কস থিটা, মান দের গুণফল ইন্টু কস থিটা। তো এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতো। আবার এখানে এদের মান প্রত্যেকটার 1, তাহলে বেসিক্যালি আমাদের এটা উত্তর আসবে 3 ইন্টু কস থিটা। তো আমাদের 3 কস 120 ডিগ্রি মান -1/2, তাহলে আমাদের উত্তর হচ্ছে -3/2। কেন 3 cos থিটা, কারণ এগুলার এ বি এর মানও 1 আর বির মানও 1। তো আমাদের বেসিক্যালি 1 ইন্টু 1 গুণ করলে 1 হয়, তাহলে cos থিটা, এটা থেকে একটা cos থিটা, এটা থেকে একটা cos থিটা, তো তিনটা cos থিটা যোগ করলে হয় 3 cos থিটা। আর cos থিটার মানে 120 ডিগ্রি, যেহেতু তিনটা সমান ভেক্টর আর এদের লব্ধি আবার 0, মানে তিনটা সমান ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধি সাধারণত 0 হতে পারে। তো আমরা এইভাবে কিন্তু এটা -3/2 খুব সহজে করতে পারি। তো আরেকটা প্রসেসে আমরা করতে পারি, সেটা কি, আমরা যদি এ বি সি এটাকে আবার ডট করি এ বি সি দিয়ে ইকুয়াল 0.0। তো আমাদের এখানে বেসিক্যালি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ ইকুয়াল আসে 0। তো আমাদের এটা এর মানও 1, বি মানও 1, সির মানও 1, তাহলে আমরা এখানে পাচ্ছি যোগ করলে পাচ্ছি 3। তো এখানে আমাদের এ ডট বি, বি ডট সি, সি ডট এ ইকুয়াল আসবে -3/2। এই 3টাকে পাশে পার করলে -2 দিয়ে ভাগ করলে আমরা এখানে ডি যা উত্তর পাই। তো আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। তো এই দুইটা প্রসেসে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমরা এখন নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্নে বলছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো ওই বৃত্তের উপর অবস্থিত 3, 5 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত। তো একটা বৃত্তের, এটা বৃত্তের উপর একটা অভিলম্ব, মানে একটা বিন্দু মনে করে 3, 5। তো এর উপর এর অভিলম্ব, তো অভিলম্ব কি হবে, অভিলম্ব হবে ব্যাসার্ধগামী। তো আমরা তো এখানে যে এই যে অভিলম্বগুলা এগুলা কিন্তু 3, 5 বিন্দুগামী হবে। তো আমরা এখানে দেখি যে কোন রেখাটা 3, 5 বিন্দুগামী আছে। তো এখানে দেখেন, এখানে যদি আমরা 3 দুগুণা 6, না 3, 5, ওয়াই মান 5, তো 5 দুগুণা 10 -3, 7, 7, 7, 14। তো এখানে 0 আসতেছে না, তো এইটা বিন্দুগামী এই রেখাটা কিন্তু না, তাহলে এই নাম্বার অপশনটা আমাদের হবে না, এটা ক্যান্সেল। এখন বি নাম্বারে বসাই। তো বি নাম্বারটা আমাদের 3 -10, তাহলে -7, 0। তো আমাদের এটা কিন্তু যায়, এই বিন্দুটাতে এই রেখাটা কিন্তু এই বিন্দুটা দিয়ে যায়। আবার এটা যদি আমরা দেখি 3 দুগুণা 6, 5 কত 11, 6, 5, 11, তো এটাও কিন্তু যায় এই বিন্দু দিয়ে। তো বি সি এই দুটা কিন্তু যাচ্ছে। আবার ডি, ডি কিন্তু 5, 3 দুগুণা 6, ডি কিন্তু যাচ্ছে না। তো আমাদের এডি অপশন ক্যান্সেল, এডি আমাদের হবে না, বি সি দুইটার মধ্যে একটা হবে। তো আরেকবার এখন আমরা কল্পনা করি কি, আমাদের অভিলম্বটা কিন্তু আবার বেসা কেন্দ্রগামী হবে। তো আমাদের এই বৃত্তের কেন্দ্র কত, 3 আর 5। তো আমাদের এখানে এই দুইটার মধ্যে যেটা 3, 5 বিন্দুগামী সেটা আমাদের উত্তর। তো আমরা এটা যদি দেখি, না এখানে ভুল হয়ে গেছে, আমাদের কেন্দ্র হবে -1, 3, কারণ আমাদের এখানে এক্স এর সহগ আছে 2। তো আমি বেসিক্যালি এটাই এক্স এর সহগ ওয়াই সহগ মনে করছিলাম। তো আমাদের কেন্দ্রটা বের হবে -1 আর হচ্ছে 3। তো দেখেন এখানে আমাদের এ নাম্বারটাতে যদি -1, 3 বসাই, তাহলে -1, 3 দুগুণা 6, -7। তো আমাদের দেখেন এ নাম্বারটা কিন্তু যাচ্ছে -1 আর 3 বিন্দুগামী। তো আমাদের এ কিন্তু আমাদের উত্তর, বি কিন্তু আমাদের উত্তর। তো আমরা প্রথমে এই বিন্দুটা যেহেতু আমাদের দেওয়াই আছে, তো এই বিন্দুটা বসেই দুইটা অপশনকে এলিমিনেট করে দিয়েছি, ক্যান্সেল, এই দুইটা হবে না। আর আমাদের দুইটা আসতেছে, কখনো আমাদের একটা বিন্দু বসাই কিন্তু উত্তর চলে আসতে পারে। তো আমরা এটা খেয়াল রাখবো যে আমরা এইভাবে এইটার সাথে প্রথমে এটাতে অন্তরীকরণ করে এটার স্পর্শকের
স্পর্শকে ঢাল বের করে তারপর ওটাকে অবিলম্বে ঢাল বের করে, ওটা আমাদের লম্বা প্রসিডিউর। তো আবার আমরা যদি সাধারণত ঢাল বের করেও যদি করি ওটা বিশাল বড় হয়ে যায়। তো আমরা বিন্দু দিয়ে চেক করে আমাদের একটা বিন্দু বসায় অনেক সময় উত্তর চলে আসতে পারে, কারণ আমাদের যদি এখানে আমাদের একটা অপশনও থাকতে পারে যেটা শুধু এই বিন্দুগামী। তো আমরা ওটা খেয়াল রাখবো। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ। এই ধরনের যখন একটা প্রশ্ন থাকে এফ অফ এক্স দিয়ে একটা ফাংশন থাকে, তো এটা সাধারণত এখানে একটা মান দেওয়া থাকে। তো এটা আমাদের দেওয়া আছে 5 উত্তর। তো এটার জন্য তাহলে মান কত বের করতে বলছে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হয় যে এক্স এর সহগ কত। এখানে দেখেন এক্স এর সহগ কত 1, তাহলে এটার উত্তর কিন্তু 5 হবে। আর এক্স এর সহগ যদি এ হইতো এ এক্স মাইনাস 1 এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমাদের এটার উত্তর হয় যে এইখানে যেটা থাকবে ওইটা ভাগ এ, মানে এখানে এক্স এর সহগ যত থাকে সেটা দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দিলে আমরা এটা উত্তর পাই যাই। তো এখানে যেহেতু এক্স এর সহগ 1 আছে, জাস্ট 5কে 1 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো। তো এটা উত্তর হলো সি। তো আমরা জেনারেল প্রসিডিউরও করতে পারি, এটা আমরা এক্স জেড ইকুয়াল এক্স মাইনাস 1 ধরে করা লাগে। তো আমরা দেন আমরা এইভাবে করে দেখতে পারি, এটা উত্তর কিন্তু 5 আসবে। তো আমরা এইভাবে করতে পারি। তো আমাদের এই লিমিট নিয়ে চিন্তা করতে হয় না, কারণ লিমিটগুলো এমনভাবে দেওয়া থাকে যেন লিমিটগুলো মিলে যায়, সেভাবে লিমিটগুলো প্রশ্নে দেওয়া থাকে। তো আমরা জাস্ট এই সহগটা কল্পনা করব যে এক্স এর সহগটা কি আছে। এক্স এর সহগটা 1 আছে না 2 আছে, 3 আছে। যদি 3 থাকে তাহলে এটা এখানে যত থাকবে ওটাকে 3 দিয়ে ভাগ করবো। এক্স এর সহগ 2 থাকলে এখানে যত থাকবে ওটাকে 2 দিয়ে ভাগ করবো। তো আমরা এভাবে করলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলো মিলে যায়। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল 1 প্লাস 1/2 প্লাস এক্স। বক্ররেখার এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এ বি সরলরেখার সমীকরণ। মানে বেসিক্যালি এক্স আর ওয়াই অক্ষকে এই রেখাটা যেটা সমীকরণ যে বিন্দুগুলোতে ছেদ করে ওই বিন্দুগামী সমীকরণ বের করতে হবে। তো আমরা যদি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করতে এ বিন্দুটা যদি বের করি, তো এক্স অক্ষে ওয়াই মান 0, তো ওয়াই ইকুয়াল যদি 0 হয়, এক্স অক্ষে ওয়াই ইকুয়াল 0, তো ওয়াই মান 0, তাহলে এক্স এর মান কত হবে? তো ওয়াই মান 0 বসাই দিলে এক্স এর মান আমাদের আসবে 3। তো এইটা 3 আর 0 বিন্দুগামী। তো 3 0 বিন্দুগামী এখানে কোন রেখাটা আছে আমাদের দেখতে হবে। তো আমরা এখানে যদি দেখি 3 2 6 0, তো এটা না, এটা আমাদের উত্তর হবে না। তো এটা দেখি 3 0, তো এটা আমাদের, তো এই বিন্দুটা বেশি আছে -3 0 -3,0 আমার একটা ক্যালকুলেশন ভুলে গেছিল। তো আমাদের এখানে বি নাম্বারটা কিন্তু এ বিন্দুগামী, তো বি এ কিন্তু হবে না, বি হওয়ার চান্স আছে। তো আমাদের সি কিন্তু এই বিন্দুগামী। তো আমাদের কারণ এক্স এর মান -3 আর 3 কাটা যায় 0, এটা তো 0 যাচ্ছে, তো আমাদের সিও হওয়ার চান্স আছে। তো আমাদের কিন্তু ডি কিন্তু হওয়ার চান্স নেই, কারণ ডি বিন্দু এ বিন্দু কিন্তু ডি বিন্দুগামী না। এখন আমরা জাস্ট বি বিন্দুটা বের করব। বি বিন্দুটা কত বিন্দুগামী? ওয়াই অক্ষের উপর বি বিন্দুটা অবস্থিত, ওয়াই অক্ষে এক্স ইকুয়াল 0, তাহলে আমাদের এক্স এর মান 0, ওয়াই মান কত আসতেছে এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই তাহলে আসতেছে 3/2। তো আমরা এখানে দেখি কোনটাতে 3/2 যদি বসাই তাহলে 0 আসতেছে ওয়াই এর মান। তো এক্স এর মান 0 মাইনাস 3/2 ইন্টু 2 প্লাস 3, তো আমাদের এখানে 2 2 কাটা -3 প্লাস 3 কাটা 0। তো দেখেন সি রেখাটা কিন্তু এ বি দুইটা বিন্দুগামী, তো আমাদের এটা কিন্তু সি উত্তর। তো আমরা এভাবে কিন্তু এগুলো করতে পারি। তো আমরা সাধারণত যেভাবে কি করি ওটা আমি একটু বলে দিই। এই প্রশ্নগুলো আমরা কীভাবে করি, যে এইভাবে এ আর বি দুইটা বিন্দু আগে বের করি, তারপর লিখি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স ওয়ান। তো আমরা বেসিক্যালি এখানে মান বসাই, ক্যালকুলেশন বিশাল বড় হয় এটা। তো আমরা এইভাবে করতে বিন্দুগুলো চেক করে কিন্তু খুব সহজে করতে পারি, এটা দিয়েও আমরা করতে পারি। তো আমি যেটা প্রসেস বললাম ওইটাই আমার কাছে খুব শর্টকাট মনে হয়। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, আপনাদের মনে হতে পারে আসলেই সহজ, এটা আমরা এলএস রুল দিয়ে করি। তো এলএস রুল ছাড়া কিন্তু এর থেকে একটা সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। সেটা কি, আমরা যদি আমাদের এখানে বেসিক্যালি লিমিট এক্স টু 0, তো নিচে একটা এক্স আছে, তো এই এক্সটাকে আমাদের দূর করা লাগবে। তো আমাদের এখানে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স 1/3 মাইনাস এক্স। তো আমরা এটাকে কিন্তু দ্বিপদীর বিস্তৃতি সূত্র দিয়ে খুব সহজে ভাঙে ফেলতে পারি। তো আমরা জাস্ট দুইটা পদে ভাঙাবো, যেহেতু আমাদের এক্স আছে, তো এক্সকে জাস্ট এলিমিনেট করতে হবে। তো আমাদের দুইটা পদে যদি আমরা ভাঙাই তা আমাদের আসবে 1 প্রথম পদ, দ্বিতীয় পদ এন এক্স, তো এন এর মান হাফ 1/3, তো এন এর মান 1/3 ইন্টু এক্স। তো আমাদের আর পরবর্তী পদগুলো লেখার প্রয়োজন নেই, ইনফিনিটি পর্যন্ত এটা চলবে। আর এখানে আসবে -1 আর নিচে একটা এক্স। তো দেখেন এই ওয়ান যখন কাটা যাবে আর প্রত্যেকটা থেকে এক্স কমন নিয়ে আমরা এই এক্স আর এ এক্সকে ভেনিশ করি, এবার আসবে এরপর একটা কিন্তু এক্স স্কোয়ার আসবে, কিউব আসবে। তো ওইগুলা থেকে জাস্ট একটা করে এক্সের পাওয়ার কমবে। তো এখানে এক্স চলে আসবে, এখানে এক্স স্কোয়ার চলে আসবে। দেন আমরা এক্স এর মান 0 বসাই দিলে এগুলো সব 0 হয়ে যাবে, এখানে জাস্ট 1/3 থেকে যাবে।
তো আমাদের এটা উত্তর 1/3b। তো এই প্রসেসটা নিচে এক্স থাকার সময় করা একটু একটু মনে করেন লেন্দি মনে হতে পারে। তো কিন্তু এক্স স্কোয়ার যখন নিচে যদি এই প্রশ্নে যদি আমাদের এইভাবে বলা হয় তো লিমিট এক্স টেন্স টু 0 3√1 + x - 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কিন্তু এই প্রসেসটা এলএস রুলের চেয়ে খুব দ্রুত উত্তর দেয়। কারণ দেখেন এখানে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হইতো, তো এখানে কিন্তু আমাদের 1/এর একটা টার্ম চলে আসতো, যেটা আমাদের পরে u/v এর সূত্রে তারা ডিফারেন্সিয়েট করা লাগতো, সেটা বিশাল বড় হয়ে যেত। তো আমরা এই প্রসেসে কিন্তু এই প্রশ্নটা খুব সহজে করতে পারি। জাস্ট আমাদের এক্স স্কোয়ার মানে এই যে আমরা তৃতীয় পদটা বিস্তৃতির সাহায্যে করতে হবে। তৃতীয় পদটা আমরা কীভাবে পাই, n(n-1/2)। তো এটা আমাদের জাস্ট উত্তর হয়ে যাবে। তো আমাদের n হচ্ছে 1/3, তো আমাদের এটা উত্তর হতো 1/3 - 1/2। তো এটা আমাদের উত্তর। তো আমরা এটাই উত্তর পাই যেতাম। কেন আমরা এইভাবে পাইতাম, কারণ এখানে দেখেন যখনই আমরা এখানে এক্স থাকতো, এখানে এক্স স্কোয়ার থাকতো, তো এখান থেকে এখানকার এক্স স্কোয়ার আর এখানকার এক্স কিন্তু কাটা চলে যেত। যখন এটা কাটা চলে যেত তখন আমাদের জাস্ট এক্স এর মান যদি 0 বসাই দিই, তো এই পদটা বাদে বাকি পদগুলো সব 0 হয়ে যেত। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই এইভাবে বিস্তৃতির সাহায্যে এগুলো করতে পারি, এলএস রুলের থেকে খুব দ্রুত। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্নটা বেসিক্যালি আমি করে দেখাবো না, এটা একটা মুখস্থ প্রশ্ন। মুখস্থ প্রশ্ন কেন, এখানে দেখেন এটার উত্তর সাধারণত 60 ডিগ্রি হয়। এখানে কি থাকে, এখানে কমন কোণ কত, সি, এখানে কমন কত, সি, আর এখানে হচ্ছে সি। তো আমাদের এটা উত্তর হলো সি কোণের মান হবে 60 ডিগ্রি। তো মাঝে মাঝে এটা প্রশ্ন এইভাবে থাকে 1/c + a + 1/b + a = 1/3a + b + c। তখন আমাদের কোণ এ এর মান জিজ্ঞেস করে। তো এখানে দেখেন কমন কোণ এ, তো আমাদের এ কোণ 60 ডিগ্রি। তো আমরা এটা অবশ্যই মুখস্থ রাখবো। তো এটা সাধারণত কীভাবে করা লাগে, এখানে ভাঙে লেখা লাগে 2 + 1, তারপরে একটা এক এপাশে পার করে দেওয়া লাগে, আর একটা এপাশে পার করে যোগ বিয়োগ করে আমরা কসের সূত্র দিয়ে খুব সহজে এই প্রশ্নটার মানটা বের করতে পারি, কোণ 60 ডিগ্রি। তো এর মাধ্যমে আজকের এই টিউটোরিয়ালটা শেষ হলো। তো আশা করি আপনাদের উপকারে আসছে। তো যাদের উপকারে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আরও যদি এই ধরনের পর্বে আপনারা এছাড়া এই ধরনের পর্ব লাগলে জানাতে পারেন কমেন্টে। আর আমার এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো যদি আপনারা দেখেন, তো আশা করি যে ম্যাথ পরীক্ষায় অন্তত সময় নিয়ে আপনাদের আর চিন্তা করা লাগবে না, কারণ আমি সেভাবেই করাই যেন আমরা সময়ের মধ্যে উত্তরগুলো করতে পারি। তো যাদের ভালো লাগছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের প্রশ্নটা আপনাদের লাগলে আপনার টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত হতে পারেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।